আসসালামু আলাইকুম। বিসিএলের ওয়ানডে ফরম্যাটে আলিসাল ইসলামকে কোনো দলেই রাখা হয়নি। নির্বাচকরা আলিসাল ইসলামকে কোনো দলে রাখেন নাই। কেন আলিসাল ইসলাম নাই সেটা নিয়ে অনেকেরই প্রশ্নের জায়গাটা আছে। তাদেরকে আশ্বস্ত করে বলতে চাই, আলিসাল ইসলামকে বাংলাদেশ ক্রিকেটের সিস্টেম থেকে বাদ দেওয়া হয় নাই। আলিসের যেহেতু একটু ইনজুরি প্রবণতা আছে এবং এর আগেও আলিস বিপিএলের পরপরই ইনজুরিতে পড়েছিলেন, সেটা পুরোপুরি রিকভার এখন পর্যন্ত করে নাই। আলিস আপাতত শুধুমাত্র 4 ওভারের বোলিংয়ের জন্য ফিট, অর্থাৎ শুধুমাত্র টি-20 ম্যাচের জন্য ফিট। লঙ্গার ভার্সন বা 50 ওভার্সের যে ম্যাচগুলোর তার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড আলিসকে এই মুহূর্তে বিবেচনা করছে না। এটা তার ভালোর জন্যই করছে না, কারণ আলিস আল ইসলাম ঠিক এই মুহূর্তে তার রিকভারি ফেজে আছেন। অর্থাৎ তার যে ইনজুরিটা ছিল সেই ইনজুরি থেকে রিকভারি ফেজে তো একটা ধাপে ধাপে পার হতে হয়। এই মুহূর্তে আলিস শুধুমাত্র 4 ওভারের বোলিংয়ের জন্যই আসলে ছাড়পত্র পাওয়া, বা 4 ওভারের বোলিংয়ের জন্যই তার সব কিছু ঠিকঠাক আছে বা তিনি ফিট আছেন। অদম্য কাপ টি-20 ফাইনাল ম্যাচের পর আলিস আল ইসলামের সঙ্গে আমার ব্যক্তিগতভাবে কথা হচ্ছিল এবং সে সময় আলিস আল ইসলামের সাথে এই কনভারসেশনটাই হচ্ছিল এবং আলিস সেটাই বলছিলেন যে আলটিমেটলি সামনে যেহেতু বিসিএলের ওয়ানডে ফরম্যাট, এই সময়টাতে আলিস তার নিজের রিহ্যাবটাকে ঠিকঠাক মতো করতে চান। যেহেতু কদিন ম্যাচ খেলেছেন, একটা ধকলও গেছে এবং এই মুহূর্তে তার যেহেতু শুধুমাত্র 4 ওভারের বোলিং করার জন্যই আলটিমেটলি ছাড়পত্র পাওয়া, বা 4 ওভারের বোলিং করার জন্যই তিনি শারীরিকভাবে নিজেকে ফিট মনে করছেন। সো বিসিএল ওয়ানডে ফরম্যাটটা থেকে তিনি নিজেকে আপাতত সরিয়ে রেখেছেন এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেই অনুযায়ী তাকে নিয়ে পরিকল্পনা করতে, যেহেতু আলিসকে নিয়ে একটা বড় ধরনের পরিকল্পনা আছে সামনের দিকে বাংলাদেশের টি-20 ফরম্যাটে। কারণ বর্তমান সময়ে মিস্ট্রি স্পিনাররা সবচাইতে ভাইটাল পার্ট থাকেন প্রত্যেকটা টিমের, এবং বাংলাদেশ এই জায়গা থেকে অনেক পিছিয়ে এবং দেরিতে হলেও আলিসের মতো একজন অ্যাসেট আমরা পেয়েছি আমাদের ক্রিকেটে। সো বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু তাকে নিয়ে কোনো প্রকার রিস্কও নিতে চাচ্ছে না। আবারও বলছি, আলিস আল ইসলাম তার ইনজুরির ধকল পার হওয়ার পর এই মুহূর্তে আসলে শুধুমাত্র 4 ওভারের বল অর্থাৎ 20 ওভারের ক্রিকেটের জন্যই ফিট অবস্থায় আছেন। আর এই যে সময়টা বিসিএলের সময়টাতে, এই সময়টাতে আলিস নিজের রিহ্যাবের কাজটা করবেন। আলিস আল ইসলাম অনফিল্ডের কাছে একটা ইন্টারভিউতে, মানে আমাদের সঙ্গে একটা পডকাস্টে একটা কথা বলেছিলেন যে অনফিল্ডের একটা অ্যানালাইসিস দেখে তিনি তার বোলিং অ্যাকশনে পরিবর্তন এনেছিলেন, এবং সেই বোলিং অ্যাকশনে পরিবর্তনটা 2023 সালের বিপিএলের পর তিনি এনেছিলেন। এবং ওই সময়টাতে আমরা অ্যানালাইসিসে যে বিষয়টা দেখিয়েছিলাম সেটা আবারও একটু আপনাদেরকে দেখাই। সুনীল নারায়ণের সঙ্গে আমরা একটা কম্পেয়ার করছিলাম আলিস আল ইসলামের অ্যাকশনের। ঠিক যেই সময়টাতে একজন বোলারের সামনের পাটা নিচে এবং পেছনের পাটা উপরে থাকে, ওই ফেজটা একটু লক্ষ্য করে দেখেন। পেছনের পাটা উপরে এবং সামনের পাটা নিচে, ওই ফেজটাতে সুনীল নারায়ণের নন বোলিং আর্মটা অনেক তাড়াতাড়ি উপরে উঠে যায়, যেটা ওই সময় আলিস আল ইসলামের নন বোলিং আর্মটা উপরের দিকে উঠতো না। আমরা জানি যে আপনার নন বোলিং আর্মটা যত তাড়াতাড়ি উপরে উঠবে তত তাড়াতাড়ি আপনি নন বোলিং আর্মটাকে নিচে নামাতে পারবেন এবং তত তাড়াতাড়ি আপনি ফোর্স জেনারেট করতে পারবেন, আপনার বোলিংয়ের মোমেন্টাম বা রিদমটা আপনি পাবেন। আবারও বলি, ইয়াং ক্রিকেটার্স যারা আছেন তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপনার নন বোলিং আর্মটা, অর্থাৎ যেই আর্মটা দিয়ে আপনি বোলিং করছেন না সেই আর্মটাকে আপনি যত তাড়াতাড়ি ওপরে ওঠাতে পারবেন, বায়োমেকানিক্স এই বিষয়টা বলে যত তাড়াতাড়ি আপনি ওপরে ওঠাতে পারবেন তত তাড়াতাড়ি হাতটা নামবেও। এবং এই যে নন বোলিং আর্মটা নামা যত দ্রুত নামছে, এই দ্রুততার উপর নির্ভর করে আপনার বোলিং ফোর্সটা, আপনার পুরো বোলিংয়ের কাইনেটিক চেইনটার অনেকাংশেই কিন্তু এই বিষয়টার উপরই নির্ভর করে। সো আলিস আল ইসলামের সেই সময়টাতে যে প্রবলেমটা ছিল সেটা হচ্ছে যে আলিসের নন বোলিং আর্মটা তাড়াতাড়ি উঠতো না। আপনি ওই ফেজটা দেখতে পেয়েছেন। এটা নিয়ে অনফিল্ডের পর্দায় আমরা একটা অ্যানালাইসিস করার পর আলিস আল ইসলাম এর মাধ্যমে তিনি পরবর্তীতে তার বোলিং অ্যাকশনটাকে পরিবর্তন করেছেন। এই বছরের বিপিএল আমরা যদি একটু লক্ষ্য করে দেখি তাহলে খেয়াল করে দেখবেন ঠিক ওই ফেজটাতে, ঠিক ওই স্টেজটাতে আলিসের নন বোলিং আর্মটা কিন্তু ওপরের দিকে উঠে গেছে। মানে এর আগের বিপিএল যখন তিনি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলছিলেন তখন কিন্তু তার নন বোলিং আর্মটা এত দ্রুত উপরের দিকে উঠে যেত না, এখন যেটা তার এত দ্রুত উপরের দিকে উঠে যায়। সো এই জিনিসটা আলিস আল ইসলাম পরবর্তী সময় ঠিক করেছেন এবং ঠিক করে তিনি এই কৃতজ্ঞতাটা কিন্তু অনফিল্ডের উপর জ্ঞাপনও করেছিলেন যে এই অ্যানালাইসিসটা দেখেই তার ওই সময়কার বিপিএল টিমের যিনি অ্যানালিস্ট ছিলেন তাকে কিন্তু এই বিষয়টাকে রেডি করে দিয়েছিলেন বা এই বিষয়টাকে তাকে ঠিক করতে বলেছেন। বাবা, এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে অ্যাকশন। এবার আলিসের ভ্যারিয়েশনগুলো নিয়ে একটু কথা বলতে চাই। আলিসের ভ্যারিয়েশন যেটা এর আগেও আপনাদেরকে দেখিয়েছে, তারপরেও ইয়াং ক্রিকেটার্স যারা আছেন তাদের জন্য অনেক বেশি মাত্র উপযোগী হয় দেখে আমরা এই টেকনিক্যাল ভিডিওগুলো সবসময় করি। আলিস কিন্তু দুই ধরনের বল টার্ন করাতে পারেন, একটা টার্ন করে বাইরে বেরিয়ে যাওয়া, একটা ভেতরের দিকে ঢোকানো। বিশেষ করে তিনি যে বলগুলো টার্ন করে বাইরে বের করান ওই বলগুলোতে সিমের রিপ্রেজেন্টেশনটা থাকে খুবই স্ট্রেইট। আপনি দেখবেন সিমটা অলওয়েজ পয়েন্টিং টুয়ার্ডস দ্য থার্ড ম্যান, এবং এক্ষেত্রে যে বিষয়টা উল্লেখযোগ্য সেই বিষয়টা হচ্ছে তিনি তার ইন্ডেক্স ফিঙ্গার এবং মিডল ফিঙ্গার, এই দুইটা ফিঙ্গারকেই অনেকটা নাকেল শেপে রাখেন এবং বলটাকে তিনি মূলত হোল্ড করেন তার রিং ফিঙ্গার এবং তার থাম দিয়ে। ইন্ডেক্স এবং তার মিডল ফিঙ্গারকে তিনি নাকেল শেপে রেখে তার
থাম্ব এবং সেই সঙ্গে তার রিং ফিঙ্গার দিয়ে বলটাকে হোল্ড করেন এবং বলটাকে যখন ফ্লিক করেন তার ইন্ডেক্স ফিঙ্গার এবং নাকেল ফিঙ্গার দিয়ে, এবং এটাকে তিনি আলটিমেটলি বলকে ফ্লিকই করেন, যেটা তার ট্রেডিশনাল লেগ স্পিনিং টার্ন বা যেটা বেরিয়ে যায় ডানহাতি ব্যাটসম্যানের জন্য ওই ধরনের টার্নের জন্য। এবং এসব ক্ষেত্রে যে বিষয়টা লক্ষ্য করে দেখবেন, ম্যাক্সিমাম নাম্বার অফ ওকেশনস তার সিম রিপ্রেজেন্টেশনটা পয়েন্টিং টুয়ার্ডস দ্য থার্ড ম্যান, অর্থাৎ সিমটাকে খাড়া রাখেন তিনি। আবার যেই বলগুলো তিনি ভেতরের দিকে ঢোকান সেই বলগুলোর ক্ষেত্রে কিন্তু সিম যায় অনেকটা স্ক্র্যাম্বল সিম ওয়েতে। এক্ষেত্রে বলের হোল্ডিং পজিশনটা খেয়াল করে দেখবেন, তার মিডল ফিঙ্গারটা থাকে সিমের উপরে, তার ইন্ডেক্স ফিঙ্গারটা অনেকটা নাকেল শেপে থাকে, তিনি তার রিং ফিঙ্গার এবং থাম দিয়ে বলটাকে ধরেন এবং বলটাকে ফ্লিক করেন সত্যিকারের অর্থে। বলটাকে এই যে দেখেন, ঠিক আমার হাতের এখান থেকে যদি দেখেন, বলটাকে তিনি ফ্লিক করেন এইভাবে, বলটাকে এই জায়গাটা এইভাবে রেখে, খেয়াল করে দেখেন, এই যে এই জায়গাটা এইভাবে রেখে বলটাকে তিনি আসলে এইভাবে ফ্লিক করেন, অর্থাৎ অনেকটা অফ স্পিনারদের মতো। এবং এক্ষেত্রে যে বিষয়টা ঘটে, সিম কিন্তু এই যে এরকম রোলিং করতে থাকে, সিম এইভাবে রোলিং করতে থাকে এবং তারপরে বলটা ভেতরের দিকে ঢোকে স্কিড করে, সেই বিষয়গুলো হয়। সো আলটিমেটলি যারা ইয়াং স্পিনার আছেন, যারা হয়তো বা মিস্ট্রি স্পিন শিখতে চান বা মিস্ট্রি স্পিন করতে চান, তাদের জন্য দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট যে আপনারা এই বিষয়গুলোকে সবসময় ফোকাসে রাখবেন বা এই বিষয়গুলোকে নিয়ে আপনারা নিজেদের মতো করে গবেষণা করার চেষ্টা করবেন এবং মাঠে সবগুলোকে করার চেষ্টা করবেন। দিস ইজ দ্য থিং। মাঠে এগুলোকে আপনি যত বেশি করবেন তত বেশি আপনার নিজেকে শানিত পরিচালিত করতে পারবেন। সো আলিস ইসলাম বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে ডেফিনেটলি হি ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট অ্যাসেটস কারেন্টলি, এবং টি-20 ফরম্যাটে যদি আমরা ফিউচারে সাকসেস পেতে চাই, আলিস ইসলামের মতো বোলারকে ফিট রাখাটা আসলে খুব গুরুত্বপূর্ণ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই মুহূর্তে সেই কাজটাই করছে। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাইব।